ফারাজ মারা গেছে? সোহান নিচু গলায় সিফাতকে জিজ্ঞাসা করলো। না ভাই। সিফাত মাথা নাড়ল। কেন? কেন মরে নাই সে? সোহানের চোখে জ্বলে উঠল অস্থিরতা। কি ভাইবা জানি সে নিজের গাড়িতে না বইসা অন্যটাতে উঠছে। শালা চালাক মাল, নির্ঘাত কিছু টের পাইছে হয়তো। ফারাজ মরলে কি হইতো জানিস? কি? চিত্রা আমার হইতো। দুনিয়ায় কি মাইয়ের অভাব পড়ছে ভাইজান? না, তবে চিত্রা দুনিয়ায় এক পিসি। সোহান চুপ করে গেল। তার দৃষ্টি কঠোর পাতানের ফাঁক গলে নিচে পড়ে থাকা পানির দিকে ধাপ করে বসে পড়ল। লুঙ্গির ভাঁজ হাঁটুর উপরে তুলে নিল। মাথার ভেতর একটা ছবি, একটাই নাম, আর তা হলো চিত্রাঙ্গনা। সেই দিন এক ঝলক তাকানোর পর থেকে মেয়েটার তার ভেতরের কেমন যেন ক্ষত তৈরি করে ফেলেছে। সেই ক্ষত কেবল ভালোবাসা নয়, তৃষ্ণার, দখলের। সে চায় মেয়েটাকে নিজের করে, একান্তভাবে নিজের করে। তবে পেতে হলে সরাতে হবে বাধা, সরাতে হবে ফারাজ নামক বাধাকে। তাকে সরাতে পারলেই সব পথ মুক্ত। চিত্রা তখন শুধুই তার। সে জানে ফারাজ সহজ শিকার নয়, এলাহি রক্ত কই মাছের মতন। হাজারবার ধরলেও ঠিক একভাবেই ফসকে যায়। কতবার তাকে শেষ করতে চেয়েছে লোকজন, কেউ পারেনি। সোহান হাসল একপাশে মুখ ঘুরিয়ে। কই মাছ হোক আর যেই মাছই হোক না কেন, কোনো দুর্বল দিক সবারই আছে। শত হলেও তো মাছ বলে কথা। পানি শূন্য আর কতদিন তার বেঁচে থাকা। এই তো কেবল শুরু, উপন্যাসের প্রথম পৃষ্ঠা মাত্র। পুরো গল্প এখনো লেখা বাকি। সোহান সেই গল্পের শেষ করার অপেক্ষায়। বিছানায় শুয়ে আছে ফারাজ, কপালে সামান্য চোট, মাথার একপাশে হালকা ফুলে উঠেছে। সামনের গাড়িটায় হামলা হয়েছিল, অথচ ফারাজ পেছনের গাড়িতে ছিল বলে অল্পের জন্য বেঁচে গেছে। ব্রেক কষার সময় আঘাতটা লেগেছে, তবে সেটুকুই। গাড়ির ওঠার মুহূর্তেই এক অনুরণ হয়েছিল ভেতরে। কেন জানি নিজের গাড়িতে না উঠে অভ্র গাড়ি বের করেছিল সে। সাধারণত ফারাজের গাড়ি থাকে মাঝ বরাবর, কিন্তু আজ ছিল একেবারে পেছনে। তাই হামলাকারী ভেবেছিল মাঝের গাড়িটাতেই ফারাজ আছে, সেটাতে ঝাঁপিয়ে পড়েছিল তারা। এই যাত্রায় ফারাজ কিভাবে বেঁচে গেল তা তার নিজেও ঠিক বোধগম্য নয়, কিন্তু খোদা তাকে কার জন্য বাঁচিয়ে রেখেছে সে উত্তর তার স্পষ্ট। চিত্রাকে গুছিয়ে না রেখে, তাকে নিরাপদে না রেখে ফারাজ কখনোই মরতে পারে না। যদি মরে, তবে তার আত্মা বিষাদে আছড়ে ভস্ম হয়ে যাবে। চিত্রা সারাদিন ধরে পাশে বসে সেবা করে যাচ্ছে, যদিও এই সামান্য চোটে এলাহিরা কষ্ট পায় না। তারা যন্ত্রণায় সন্তান, পাপের ছায়া থেকে জন্ম নেয়। তাদের না আছে মন, না আছে ব্যথা। তবুও চিত্রার চোখে টলমল জল দেখে বুকটা হাহাকার করে ওঠে ফারাজের। চুপচাপ চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকে সে। এই মুখটা যে গত কিছু মাস ধরে তার প্রার্থনার কেন্দ্র। কত রাত সে নিঃশব্দে বলেছে সৃষ্টিকর্তার কাছে, তার সকল দুঃখ আমায় দাও, তার কান্না আমায় দাও, তার ব্যথা আমায় দাও। কিন্তু সৃষ্টিকর্তা কি শুনেছে? না, তিনি পাপীদের প্রার্থনা কানে দেন না। যদি শুনতেন, তাহলে আজ হয়তো তাকে এই অন্ধকার রাস্তায় নামতে হতো না। চিত্রার গাল বেয়ে টপ টপ করে নেমে আসা অশ্রু মুছে দিয়ে ফারাজ হেসে বলল, কাঁদছো কেন? আমার কিছু হয়নি তো। চিত্রা ক্ষীণ কষ্টে রাগ আর কান্না মিলিয়ে বলল, আপনি কি করে এতটা দায়িত্বহীন হতে পারেন? মাথায় আঘাত পেয়েছেন আর বলছেন কিছু হয়নি? ফারাজ উঠে বসলো, চিত্রার হাত ধরে বলল, তুমি কাঁদবে না। তোমার চোখের জল দেখলে আমার ভেতরে যে উত্তপ্ত লাভা টকবক করে, তা নেভানোর ক্ষমতা পৃথিবীর কোনো জলে হয়নি, কোনো সমুদ্রেই হয়নি। দয়া করে কেঁদো না বিবিজান। ফারাজ চিত্রাকে বুকে টেনে নেয়। এতক্ষণে বুকটা পরিপূর্ণ লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল দেহ থাকলেও তার যেন নিষ্প্রাণ। হৃৎপিণ্ডটা ছিটকে পড়ছে হয়তো কোথাও। ফারাজ সিলিং এর দিকে তাকায়, নিঃশ্বাস ছেড়ে। প্রথমেই তার কথা ভাবে যে তাকে মারার চেষ্টা করছে কে হতে পারে। খুনি কি তার খুব কাছে, নাকি অচেনা? ফারাজ নিঃশ্বাস ছেড়ে চিত্রার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে আবারও ভাবনার দুনিয়ায় পদভ্রষ্টা প্রতীকের ন্যায় হারিয়ে যায়। মনে মনে ঠিক করে নেয়, সামনে দুটো পথ খোলা। এক পথ চিত্রা দাঁড়িয়ে, অন্যটায় পাপ। কাকে বেছে নেওয়াটা বড্ড প্রয়োজন তা ফারাজ জানে। চিত্রা, তাকেই বেছে নিবে সে। কাউকে ভালোবাসলে তাকে আপন করে পেয়ে কাছে রাখতে চায় মানুষ, সব করতে পারে। পাপ বিসর্জনের বদলে পবিত্রতা পারবে সে, এটা ভাবলেই তার ভেতরটা শান্তির মোহে ডুবে যায়।
বাইরে তখন আবারও বৃষ্টি নেমেছে। চিত্রা আশ্রয় নিয়েছে ফারাজের বুকে। বারান্দার দরজা খোলা। সে স্বামীর বুকে মাথা রেখে বিধ্বস্ত নজরে তাকায় সেই কালো মেঘের অন্তরালে লুকিয়ে থাকা আকাশের দিকে। খানিকক্ষণ চুপ থেকে কি ভেবে যেন হুট করে বলে উঠল, জানেন বৃষ্টির জন্ম কিভাবে হয়? আকাশ আর মাটির ভালোবাসার সাথে। তারা জানতো তাদের স্পর্শ অসম্ভব। আকাশ সবসময় উঁচুতে, মাটি সবসময় নিচে, তবুও তারা প্রতিদিন একে অপরের দিকে তাকিয়ে থাকতো। তাদের এই দূরত্বের মাঝেই জন্ম নেয় মেঘ, আর একসময় সেই মেঘ ভরে ওঠে চোখের জল দিয়ে। যখন আর সহ্য হয় না, তখন বৃষ্টি নামে আকাশের অশ্রু হয়ে মাটির বুকে। এটাই তাদের এক মুহূর্তের মিলন, এক আশ্বস্ত বিরহের মধ্যে। ভাবনার বাইরে যা হয় সেটাই হয়তো সত্যি ভালোবাসা, কারণ বাস্তবতা আমাদের ইচ্ছার ধারে না। সহজ করে বলো। কিছুই বলার নেই, শুধু বলতে চাই আমরা যে মাটি আর আকাশ হয়ে না উঠি কখনো। দূরত্ব হওয়ার আগে মৃত্যু হোক, হলে কি হবে? আমরা যদি মাটি আর আকাশের মতন হই, তখন চাইলেই ছুতে পারবো না একে অপরকে। হয়তো এক অদৃশ্য টানে প্রতিদিন চোখে চোখ রাখবো, চোখে না হলেও হৃদয়ে অন্তর্গত কোথাও। এই দূরত্বের মাঝে জন্ম নেবে আমাদের অনুভবের মেঘ। তাতে জমবে না বলা কথা জল। কখনো সে ঝরে পড়বে চুপি চুপি অভিমান হয়ে, অভ্যস্ত হয়ে, আবার নীরব কান্না হয়ে। আর এইভাবেই একদিন হয়ে যাবে অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ। আমি বিচ্ছেদ সইতে পারবো না ফারাজ। আপনাকে হারালে হারিয়ে যাব আমি। চাই না আপনাকে হারাতে। আপনি আমায় ছেড়ে কখনো যাবেন না, কথা দিন। চিত্রা হাত বাড়ায়। ফারাজ হাতে হাত রেখে চিত্রার কপালে চুমু দিয়ে বলল, দিলাম। ভারাক্রান্ত হৃদয় নিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে সাধিয়ে উঠল, পাপীরা কথা দিলে কখনো কথা রাখে না চিত্রা। আমি তো একেবারেই চিন্তায় পড়ে গিয়েছিলাম। আয়েশা অভ্রের দিকে তাকিয়ে বলল, তোমার যদি কিছু হয়ে যেত? বোকা মেয়ে, কিছু হবে কেন? যদি আমাদের গাড়িটার উপর হামলা হতো? হয়নি তো। কারা করেছে জানো কিছু? কি করে বলবো, দুনিয়ায় কি কম শত্রু পুষে রেখেছি? মানে এই ঘরণী জড়িয়ে ধরো না একটু, ভালো লাগছে না। ভালো না লাগলে জড়িয়ে ধরতে হবে কেন? শান্তির জন্য। আয়েশা অভ্রকে জড়িয়ে ধরলো। বুঝতে হঠাৎ মগজ সজাগ হলো। আচ্ছা, জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় তা সরকার ভাই কেমন করে জানলো? তার মানে আগেও সে কাউকে জড়িয়ে ধরে শান্তি লাভ করেছে? ইস, এই তো তাহলে চোরের উপর বাটপারি হয়ে গেল। আয়েশা ধাক্কা মেরে অভ্রকে সরিয়ে দেয়। অভ্র মাথায় কিছুই ঢোকে না। সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আয়েশা বলে উঠল, তুই ধরবি না শালা আমাকে? আর কয়টা মেয়েকে এমন করে জড়িয়ে ধরে শান্তি লাভ করেছিস? কি তোর মাথা? আরে ঘরণী, আমি জীবনেও কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইনি। অপবাদ দিলে পাপ লাগবে। চিটারি করিস তুই আমার সাথে রে, ধোকা দিলি রে। আয়েশা অভ্রকে আরেকটা ধাক্কা মেরে উঠে যায়। যাওয়ার সময় এক গাল কথা অবশ্যই বলে। এদিকে অভ্র ভাবার জায়গা খেয়ে বসে আছে। কি হলো কিছুই বুঝলো না, কিন্তু এটা বুঝলো তার বউ একটা তার ছেঁড়া, নিজের তার ছিঁড়েইছে, এখন অভ্রের গুলো টেনে ছিঁড়বে। সারাদিন ফারাজের চোখের সামনে থেকেও এক চুল না নড়ে থাকা চিত্রা শেষমেশ সন্ধ্যার সময় রুম থেকে বের হয়। ফারাজের আঘাত গুরুতর নয়, কপালের সামান্য চোট লেগেছে মাত্র। তবুও চিত্রা তাকে একা ছাড়েনি একবারের জন্য। দুনিয়ার সব কাজ বাদ দিয়ে একদিন নিজের মানুষটার পাশে থাকা, এটাই সে পাপ মনে করে না। চিত্রা নিচে নামিয়ে এসে কফি আর নাস্তা আনার জন্য নিচে নামতেই দেখে রজন ডাইনিং টেবিলে বসা। ঘুম থেকে সদ্য উঠেছে বলে চোখ লালচে, শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মুখ গোমড়া, হাতে সিগারেটের গন্ধ লেগে এখনো। টেবিলে বসে বসে মদ গিলছে। মনে কি নোংরা আর বাজে গন্ধ। রান্নাঘরে ঢুকতেই চিত্রা খাবার সাজিয়ে দেয়। আজকে পদটি নতুন, শুনেছি কি একটা ইটালিয়ান কোনো খাবার। অন্য সময় হলে চিত্রা নদীর রান্না দেখে লাফিয়ে উঠত, মুখ দিয়ে প্রশংসা ভরিয়ে দিত, কিন্তু আজ মনটা ভার, শরীরটা যেন বাস্তবতার ভারে চুপসে গেছে। চিত্রা খাবারের থালা হাতে সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ কাঁচ ভাঙার বিকট শব্দ থমকে যায়। ঘুরে দাঁড়িয়েই দেখে মেঝেতে গরম খাবারের ওপর পড়ে আছে নদী, তার চুল এলোমেলো, মুখ থুবড়ে। চিত্রা তড়িঘড়ি দৌড়ে যায়, থালার টেবিলে রেখে নদীকে উঠাতে যাবে, এমন সময় রজনের কণ্ঠ গর্জে ওঠে, তুমি সরো। ভাই, আপনি ভাবির গায়ে হাত তুললেন কেন?
ও আমার বউ, কি করব না করব সেটা আমার ব্যাপার, তোমার কথা বলার দরকার নেই। তাই বলে আপনি যা খুশি তাই করবেন? চিত্রার গলা কাঁপলেও স্পষ্ট তীক্ষ্ণ। তর্ক করছো? সেই সাহস আমার কোথায়? তবে চিত্রার কথা শেষ হওয়ার আগেই রুমানা এগিয়ে এসে চিত্রাকে চেপে ধরার মতন করে বলে উঠল, ছোট বউ, তুমি যাও ফারাজের কাছে, নদীর গায়ে হাত দিও না। ওর ছোঁয়া লাগলে যদি তোমারও সন্তান না হয়। চিত্রার চোখ জ্বলতেই থাকে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করাটাও তো এক ধরনের অন্যায়। রজন তখন নিজের লুঙ্গি সামলে আবার নদীর দিকে এগিয়ে আসে। তার চোখে হিংস্রতা। চুলের মুঠি ধরার আগেই চিত্রের সামনে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। নদী চিত্রার পেছনে লুকিয়ে পড়ে। সামনে থেকে সরো চিত্রা। রজনীর গলা থরথর করে ওঠে। সরব না। নদী ভাবি দোষ কি? দোষ কি মানে? আমারে মদ খাইতে নিষেধ করে। আমি ওর বাপের পয়সাই খাই? কোন সাহসে সে আমায় নিষেধ করে? আজকে শালিরে মাইরাই ফেলমু। না ভাই, আপনি আজ আর এক কদমও সামনে যেতে পারবেন না। চিত্রার প্রতিবাদে রজনের ভেতরটাও আরো জ্বলিয়ে তোলে। মুখচোরা অনুগত চিত্রা আজ কোথায় থেকে এমন সাহস নিয়ে এলো? রজনের চোখ রক্তবর্ণ। সে হাত উপরে ঠেলে টেনে চিত্রাকে সামনে থেকে সরানোর জন্য। ঠিক তখনই ফারাজের কণ্ঠ বজ্রঘাতের মতন হুংকার ছাড়ল, ওই হাত যদি আমার স্ত্রীর শরীরটা ছোঁয়, খোদার কসম হাত আর হাতের জায়গায় থাকবে না। পুরোটা ঘর স্তব্ধ। রজনের হাত মাঝপথেই থামে যায়। চিত্রা ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে ফারাজ, সাদা শার্টে মোড়ানো, সুগঠিত দেহ, পকেটে হাত গুজে রাখা, চোখে তীক্ষ্ণ বিদ্যুৎ ঝলসে পড়ছে। রুমানা ধীরে ধীরে পিছাতে থাকে। ফারাজের চোখে চোখ রেখে সাহস হয়নি। বিপদ যেন জানালার পর্দা সরিয়ে সামনে দাঁড়াতেই তিনি এখানে একদণ্ড দাঁড়িয়ে থাকার সাহস হারিয়ে ফেললেন। ফারাজ এগিয়ে এসে চিত্রাকে সামলে নেয়। চিত্রার হাত ধরে নদীকে টেনে তোলে। ফারাজ চিত্রার দিকে তাকিয়ে গাম্ভীর্য কণ্ঠে বলে, ভাবিকে রুমে নিয়ে যাও। আর তুমি ঠিক আছো তো? চিত্রা মাথা নেড়ে বলল, তাহলে রুমে যাও, খাবার আমি নিয়ে আসছি। চিত্রা নদীকে সঙ্গে করে নিয়ে চলে যায়। ফারাজ এবার সামনে এসে দাঁড়ায় রজনের মুখোমুখি। চোখে চোখ আটকে যায়। রজনের ঠোঁটে তুচ্ছ তাচ্ছিল্য। বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুই আমার বিষয়ে নাক গলালে আমিও কিন্তু নাক গলাতে বাধ্য হব। ফারাজ এক পা এগিয়ে এসে ফিসফিসিয়ে উঠে, দুঃখিত, নাক গলানোর আগে যদি ফারাজ এলাহি আপনার নাকটা কেটে দেয় ভাইজান। গভীর রাত, আকাশ কালো, চাঁদ মেঘে ঢাকা। নিস্তব্ধ পরিবেশে শুধুমাত্র মাঝে মাঝে শোনা যাচ্ছে কোদালের শব্দ। রাতকে চিরে ফাটিয়ে দিচ্ছে সেই শব্দ। মাহাদি তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে গর্ত খুঁড়ছে। মাটি সরে যাচ্ছে তার শক্তির সম্মুখে। ঘামের ফোঁটা জমে জমে তার কপাল দিয়ে গড়িয়ে পড়ছে চোখের কোণে। গর্তটা যথেষ্ট গভীর হলে সে কোদাল থামিয়ে দেয়। কিছুটা দূরে পড়ে থাকা মেয়েলি মৃতদেহর দিকে তাকায়। নিষ্প্রাণ, নিথর, নির্বাক সেই দেহখানা। মুখটা এমনভাবে আঁকা যেন চিরতরে চিৎকারটা থেমে গেছে। মুহূর্তের ক্ষণিকে সে দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ। তারপর নিজের মনে হিসাব করে, পুরো দেহটা একসাথে পুঁতে দিলে হয়তো লাশ সহজে খুঁজে পাওয়া যাবে না, কিংবা সহজেই শনাক্ত করা যাবে লাশ। এটাই করা মঙ্গলময়। সে কোনো ঝুঁকি নিতে চায় না। একটু থেমে নিঃশ্বাস টেনে মাটির উপরে রাখা কুড়াল তুলে হাতে নিয়ে নেয় সে। ঠান্ডা ধপধপে নিচে আঁচল গড়া। এক কোপেই মাথা আলাদা হয়ে যায় দেহ থেকে। তারপর শুরু হয় নিষ্ঠুর পদ্ধতিগত ছেদন। হাত, পা, উরু, বুক সবই আলাদা করা হয় দেহ থেকে। খুঁড়ে রাখা কয়েকটি ছোট গর্তে একে একে সব অঙ্গ প্রত্যঙ্গ পুঁতে ফেলে সে। মৃত শরীরটাকে একেবারে অচেনা করে দেয়। সমস্ত কাজ শেষ করে দীর্ঘ সময় লাগে। রাত প্রায় শেষের দিকে। মাহাদি ক্লান্ত হয়ে বসে পড়ে নদীর পাড়ে। শীতল হাওয়া বইছে। ঘামে ভেজা শরীরটা হালকা হচ্ছে। সে গভীর একটা নিঃশ্বাস ফেলে। তারপর উঠে দাঁড়ায়। এবার একটা ছোট গর্ত খুঁড়ে তাতে কোদাল আর
কুড়ালটাও পুঁতে দেয়। মেয়েটার মৃত শরীর থেকে ছেড়ে নেওয়া ওড়নাটা সে লুঙ্গির মতন শরীরে পেঁচিয়ে নেয়। তারপর নিজের শার্ট আর প্যান্ট খুলে নদীর জলে নেমে পড়ে। ঠান্ডা জলে ডুব দেয় মাথা সহ। দীর্ঘ সময় ডুবে থেকে ওঠে। আহা, কি প্রশান্তি! শরীর আর কাদা নেই, নেই রক্তের কষাঘাত। জলের ভেতরে সব পাপ ধুয়ে যাচ্ছে তার। সেই তৃপ্তি ভারে গোসল শেষ করে উঠে আসে ধীরে ধীরে নিজের পোশাক পরে। ছেঁড়া ওড়নাটা খানিকটা কুঁচকে ছিঁড়ে নদীর স্রোতে ভাসিয়ে দেয়। তার মুখে তখন পরম তৃপ্তি। অন্ধকার ভেদ করে আজ বহুদিন পর ভোরের বাড়ি ফিরবে সে। মনের ভেতর একটানা শান্তির ঝংকার বইছে। ঘরে ফিরে বউটাকে জড়িয়ে ধরে ঘুমাবে, নিশ্চিন্ত এক ঘুম দেবে। সে শীষ বাজায়, ঠোঁটে প্রশান্তিদায়ক মৃদু বাঁক। অন্ধকারের বুক গলে ভয়াল শোনা যাচ্ছে সেই শীষ ধ্বনি। বাড়িতে ফিরেই কান্নার রোল। রাত কেটেছে ভয়ে আর অপেক্ষায়। কেউ ঘুমায়নি। দরজায় করাঘাত দিতে না দিতে ভেতর থেকে ছুটে এসে দরজা খুলে দেয় মারিয়া। মাহাদিকে দেখেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। গলা কাঁপছে। কতগুলা কল দিয়েছি, ধরলা না কেন? কণ্ঠে অভিযোগের চেয়েও বেশি আতঙ্ক। মাহাদি শান্তমুখ, অভ্যস্ত ভঙ্গিতে সে জবাব দেয়, কাজে ছিলাম। কি হয়েছে তোমার? মারিয়া কান্নার ফাঁকে বলে, জান্নাতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই এতটুকু কথায় মাহাদির মুখে লুকানো ওষুধটির ক্ষণিকের জন্য দৃষ্টি ফেলে দেয়। তার চোখের পেছনে হঠাৎ করেই জ্বলে ওঠে গা ছমছমে বাসনা। সে কিছু বলে না, শুধু মারিয়ার বুকে কাছে টেনে নেয়, তার পিঠে হাত বোলায়। সান্ত্বনার অভিনয়ে আস্থা দেয় সে। তবে তার ঠোঁটের কোণে পরম তৃপ্তির হাসি লেগে আছে। একটু শীষ বাজাতেই পারলে নেহাতই মন্দ হতো না। সোহাগ থানায় গিয়েছিল রিপোর্ট করতে। মার্জিয়া এমনিতেই স্বামীর মৃত্যুর পর আরো একগুঁয়ে হয়ে উঠেছে। কারোর সঙ্গে কথা বলে না, তর্কে জড়ায় না। জান্নাতের নিখোঁজ হওয়ার ঘটনা শুনে তার কি প্রতিক্রিয়া হওয়া উচিত সেটাও সে নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না। কোনো আশা না পেয়ে সোহাগ ফিরে এসেছে বাড়িতে। মাথায় হাত দিয়ে রুমের দরজার সামনে ধপ করে বসে পড়ে। নিজের চুল নিজেই আঁকড়ে ধরে। এই মস্তিষ্ক আর নিতে পারছে না। চিন্তাটা যেন প্রতিটি নিউরনে চুষে নিচ্ছে। মাহাদি এসে ভাইয়ের পাশে বসলো। সোহাগের রুমের দরজাটা খোলাই ছিল। রুমের ভেতরের আয়নায় ঝুলে থাকা জান্নাতের শাড়ি আর জামা তার নজর কাড়ে। হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে কিছু একটা। মুহূর্তেই সেই হারিয়ে যায় স্মৃতির গহীনে। সন্ধ্যায় মারিয়ার শরীর আরো খারাপ করে। এই অন্ধকার সময় একটা খবর আশার আলো নিয়ে আসে। মারিয়া মা হতে চলেছে। মাহাদির খুশির সীমা নেই। সে বউয়ের জন্য ফলমূল, দুধ, মিষ্টি এনে ঘর ভর্তি করে ফেলে। তবুও মারিয়ার মুখে কোনো হাসি নেই। শোক তাকে পেছন থেকে টেনে ধরেছে। তার মনে প্রশ্নবিদ্ধ, মাহাদি কেমন করে এমন সময়ও খুশি হতে পারে? তার তো পিতা মারা গিয়েছে। একদিনেই কি ভুলে যাওয়া যায় তাকে? চুপচাপ উঠে মাহাদি বাড়ির উঠানে গিয়ে বসে। চারপাশে গরম আঁচ, গা জ্বালিয়ে দেয় যেন। ঠিক তখনই জান্নাত এসে দাঁড়ায় দরজার সামনে। মাহাদি তাকে ডাক দেয়, এক গ্লাস লেবু শরবত বানাইয়া আনতে পারবা? ঘরে তো লেবু নাই, গাছ থেকে ছিঁড়ে আনো। আচ্ছা। জান্নাত লেবু আনতে গাছপালার ভিড়ে এগিয়ে যায়। চারিদিকে নিজ গ্রাম বলে কথা। অন্ধকার রাস্তায় দেখা যায় না ঠিক। গাছের নিচে এসে হাত বাড়িয়ে লেবু ছিঁড়ে ঠিক তখনই পেছন থেকে একজোড়া হাত মুখ চেপে ধরে রুমাল দিয়ে। জান্নাতের হাত থেকে লেবু ছিটকে পড়ে যায় মাটিতে। চিৎকার করার আগে তার সমস্ত মস্তিষ্ক অন্ধকারে তলিয়ে যায়। রাত বেশ গাঢ় হয়ে এসেছে। বেকারির ভ্যানে করে মাহাদি গান গাইতে গাইতে সোহানের আড্ডাখানার দিকে রওনা হয়েছে। মনের সুখে সুরে সুরে ভেসে যাচ্ছে সে। মাঝে মাঝে শীষও বাজাচ্ছে। মাহাদি যখন খুব খুশি থাকে তখন শীষ না বাজিয়ে সে যেন থাকতে পারে না। হঠাৎ করে কানে আসে কিছু একটা অদ্ভুত শব্দ। একটা নয়, দুটো নয়, পরপর অনেকটা। চমকে উঠে সে ভ্যান থামায়। নিচে গিয়ে পেছনের দরজা খুলে দেয়। আর ঠিক তখনই হুড়মুড় করে বেরিয়ে আসার চেষ্টা করে জান্নাত। মুহূর্তের মধ্যে তাকে ধাক্কা দিয়ে পালাতে চায় সে। মাহাদি এক মুহূর্তের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। এই মেয়ে তো দেখি বেশ চালাক, কিন্তু সামনে তো মেইন রাস্তা, আর একবার যদি চিৎকার করে তবে সব শেষ। ধরা পড়বে সে, ধ্বংস হবে সব। যেইভাবেই হোক এই মেয়েকে এখানেই থামাতে হবে। তার ধ্বংস এই তুচ্ছ মেয়েটার কারণে হতে দেওয়া যাবে না। হাতে থাকা কুড়ালটা দিয়ে জান্নাতের দিকে ঝাঁপিয়ে পড়ে মাহাদি।
লক্ষ্য শুধু একটাই, তাকে থামানো। কিন্তু মুহূর্তেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু। মাহাদি কুড়াল ছুঁড়ে মারে জান্নাতের দিকে। সে ভুলে গিয়েছে হাতে যে ধারালো কুড়াল, সেটা খেলার কোনো অস্ত্র নয়। কুড়াল সোজা গিয়ে আঘাত করে জান্নাতের মাথার পেছনে। সে মাটিতে লুটিয়ে পড়ে, শরীর নিথর হয়ে যায়। মাহাদি ছুটে গিয়ে তাকে ধরতেই দেখতে পায় তার হাতে রক্ত ভিজে গেছে। এই তো মুহূর্ত আগেও একটা জীবিত মানুষ, কি করে এমন হয়ে গেল? সে তো মারতে চায়নি, সে তো খুনি নয়। জান্নাতের চোখ থেকে প্রাণটা ধীরে ধীরে উড়ে যায়। অনেক কিছু বলার ছিল, হয়তো প্রতিবাদের, হয়তো প্রার্থনা, কিন্তু কিছুই বলা হয় না। তার আগেই নিঃশ্বাস থেমে গিয়েছে। একটা ছোট্ট প্রাণ এত সহজেই হারিয়ে গেল। কি বিচিত্র! মাহাদি অন্ধকারে সে নিথর দেহের সামনে 1 ঘন্টার মতন বসে থাকে। ভেবে পায় না কি করা উচিত, কোথা থেকে শুরু করবে, কিভাবে শেষ করবে। শেষমেশ মাথায় আসে একটা সিদ্ধান্ত। এই দেহটা মাটির নিচে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। অতঃপর যা ভাবা তাই তাই করা। মাহাদি কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। মারিয়াকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসায়। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। বাইরে গিয়ে রিসিভ করতে অপর প্রান্ত থেকে ভেসে আসে সিফাতের কণ্ঠ। সিফাত জানায় মাহাদি ইদানিং খুব ভালো কাজ করছে, চতুরতার সঙ্গে মেয়ে সরবরাহ করছে, নজর এড়ায়নি কারো। তবে এবার আরো বড় কাজ আছে। এমন কাজ সবাই করতে পারে না, কিন্তু সিফাত নিশ্চিত মাহাদি পারবে। এটা সোহানদের মূল অপারেশন, মানুষের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ পাচার। কাজটা নতুন হলেও দ্রুত সফলতা পেয়েছে তারা। এখন প্রশ্ন, মাহাদি কি এই ভয়ঙ্কর কাজের জন্য উপযুক্ত? তার ভেতরটা দ্বিধায় ভরে ওঠে। যদি শিশুদের টার্গেট করা হয় তাহলে কাজটা হয়তো সহজ হবে, কিন্তু পরক্ষণে তার মাথায় হাজারো চিন্তা এসে ভিড় করে। মানুষ মানে কি এতই সোজা? সে কি নিজেকে হারিয়ে ফেলেছে? ভাবা যায় মাহাদির মতন ছেড়ে এসব করার কথা চিন্তা করেছে। মাহাদির এখনই মনে পড়ে সংসারের সব কাজে সোহাগ তার চেয়ে বেশি ভালো ছিল। তাই ভালোবাসার ক্ষেত্রেও সোহাগকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। বাবা রেখে যাওয়া দোকানটাও পেয়েছে সোহাগ। খারাপ লেগেছিল তখন, কারণ সোহাগের তো তখন বিয়ে হয়নি, সংসার ছিল না। তবে মাহাদির সবই ছিল। টাকার কারণে বউকে ভালো খাবার খাওয়াতে পারেনি, কত কথা শুনতে হয়েছে, কত কষ্ট করে এই একটা কেরানির চাকরি জটিয়েছিল, নামমাত্র বেতন। সংসারে বড় ছেলে বেকার হলে বোঝা যায় কে আপন কে পর। একটা কথা আছে, যার স্বামীর টাকা বেশি তার সংসারে মূল্যায়ন বেশি। তেমনি তোমার টাকা নেই, তার মানে তুমিও একদিন পরিবারের চোখে অবহেলার পাত্র হয়ে যাবে। একটা পুরুষ মানুষের যে কোনো মুহূর্তেই হোক না কেন টাকা থাকাটা জরুরি। টাকা না থাকলে ভালো ছেলে হওয়া দুষ্কর, ভালো স্বামী হওয়া দায়। তাই তো লোকে বলে পুরুষ বাঁচে অর্থে, নারী বাঁচে সৌন্দর্যে। এই সমাজে বেঁচে থাকতে গেলে মানুষ নয়, টাকা লাগে। কথা শেষ করে মাহাদি ফোন পকেটে রাখলো। ঘাড় ফিরিয়ে দরজার সামনে অসহায়ের মতন মারিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখলো। কি মায়া এই নারীর ক্লান্ত চেহারায়। মাহাদি কাছে এগিয়ে আসতেই মারিয়া তার শার্ট খামচে বুকের মাঝখানে লেপ্টে গেল। মাহাদি কপাল বরাবর চুমু বসিয়ে বলল, চিন্তার কিছু নাই ময়না, সব ঠিক হইয়া যাইব। সবাই কেমন হারাইয়া যাইতাছে, কথা দাও তুমি আমারে রাইখা হারাইবা না। দিলাম। ফুলকলিকে অবশেষে স্কুলে ভর্তি করানো হয়েছে। অগাধ চেষ্টার পরেও এই মেয়েটিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি মোহনা। কি এক অদ্ভুত মায়া! ফুল তার আত্মার এক বিস্তার হয়ে গেছে। কদিনে ধরে প্রচন্ড গরম, বর্ষার শেষ প্রান্তে এসে আবহাওয়াটাও কেমন যেন চঞ্চল হয়ে উঠেছে। গুমট অন্ধকারের সীমানা ঠেলে আকাশে হয়তো খুব শিগগিরই নীল হবে। বাতাসে বইবে শরতের শীতল পরশ। এখনো পুরোপুরি বর্ষা যায়নি, তবে যাওয়ার ভাষা স্পষ্ট। মোহনা টক জাতীয় ফল খুবই পছন্দ করে। আজকে ফুলের চাচা এলাহিদের বাগান থেকে কিছু আমরা আর লটকন পেড়ে এনেছে। সেখান থেকে মোহনা বেশ কিছু রেখেছে, ফুলকে দিয়েছে। এটা মোহনার স্বভাব। গাছ থেকে কিছু পারলে প্রথমেই বাড়ির কর্মরত মানুষদের কথা ভাবে সে। নিজের খাওয়ার আগে ওদের মুখে তৃপ্তি দেখতে চায়। তাই তো দুপুরে ফুল সেই আমরা আর লটকন দিয়ে দারুণ একটা মাখা বানিয়েছে। ঘরে তেমন কিছু ছিল না, তবুও
শুকনো মরিচ পুড়িয়ে লবণ আর সরিষার তেল দিয়ে যেন জাদুর মতন বানিয়ে ফেলেছে। এই মেয়ে অল্প বয়সেই একেবারে পাকা রাঁধুনি। মাখা তৈরি করে সে নিজেই ছুটে যায় মোহনার কাছে। দুপুরের কাঠফাটা রোদে অপেক্ষা করে বাগানের দোলনায় বসে দুইজনের গল্প মেতে ওঠে। সে এক মায়াময় দুপুর। টকমাখা আন্তরিক আলাপের ভার্যার প্রতিটি লোহমা। ফুল একটু থেমে বলল, কৌতূহল ভরা চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমারে বাড়ি পাঠাইয়াও আবার পাঠাইতে নিষেধ করলেন কেন? মোহনা হেসে উত্তর দিল, তোকে ছাড়া মন বসে না যে। ফুলি ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর ধীর স্বরে বলল, আপনি সবসময় লিপস্টিক দেন কেন? মোহনা চোখ নামিয়ে নরম স্বরে বলল, মনের দুঃখ দূর করতে। ফুলি খানিকটা চুপ থেকে আবারও বলল, আপনার মনে এত দুঃখ? মোহনা এবার অবাক হয়ে তাকায় তার দিকে। তুই বুঝলি কিভাবে? ফুল একটুও না ভেবে বলল, সবসময় লিপস্টিক দেন যে, তাই কইলাম। দুঃখ বেশি দেখাই তো সবসময় দেন। মোহনা হেসে বলল, আমাকে খারাপ দেখা যায়? ফুলি লাজুক গলায় বলল, না, ছি, কি যে কন, আপনি তো একেবারে পরিলান সুন্দর। মোহনার চোখে একরাশ মুগ্ধতা নিয়ে বলল, তবে আমাদের সবচেয়ে সুন্দর কিন্তু আরেকজন আছে। ফুলি চট করে বলল, কেডা? চিত্রা আপা? মোহনা হালকা ঠোঁটে চেপে হাসল, বোকা, আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পারবি তোকে। ফুলি থমকে গেল, তারপর ধীরে ধীরে বলল, ওমা, আপনি আমার কথা কন? বললেই লজ্জায় তার গাল দুটো লাল হয়ে ওঠে। মোহনা তখন একটুখানি ঝুঁকে আদর করে বলল, হ্যাঁ রে, তোর কথাই কইতাছিলাম, তোর মতন সুন্দর এই দুনিয়ায় আর কেউ নাই, শুনলি? ফুলি চুপ করে তাকিয়ে রইল মোহনার চোখে। তারপর আস্তে করে বলল, আপনি? আজ বহুদিন কেটে গেছে। ফারাজ ইতিমধ্যে তার ব্যবসা বাণিজ্যের দিকে এক প্রকার গুরুত্ব দেওয়াই বন্ধ করে দিয়েছে। বিদেশ থেকে বারবার কল আসছে, সব ডিল আটকে আছে ফারাজের হুকুমের অপেক্ষায়। কিন্তু ফারাজ নির্বিকার, কিছু হচ্ছে না। ইদানিং নিষ্ক্রিয়তার ভেতরে চিত্রার আড়ালে প্রচুর নেশা করা হচ্ছে। একটার পর একটা সিগারেট জ্বালাতেই থাকছে, তবুও মস্তিষ্কে তীব্র চিন্তাদের দমন করা যাচ্ছে না। এত দ্বিধা, এত সংশয় নিয়ে বেঁচে থাকা কি আদৌ সম্ভব? চিত্রা আজকাল কেমন যেন মনমরা হয়ে থাকে, কথায় কথায় কেমন যেন বাঘিনী হয়ে ওঠে, বাড়ির নারীদের হয়ে প্রতিবাদ করে। কি করে বোঝালে সে বুঝবে এই প্রতিবাদই বড় বিপদ বয়ে আনতে চলেছে। একে একে বাড়ির সব পুরুষগুলো তার উপর কেমন যেন শত্রু হয়ে উঠছে। ফারাজকে না হয় এত সহজে ক্ষতি করা সম্ভব নয়, তবে চিত্রা, সে তো নিষ্পাপ। তার মনে তো সবার মতন এত বিষ নেই। যার বিষ নেই তার বিষাক্ত ছোবল খাওয়ার অস্বাভাবিক কিছু নয়। ভয় হয়, যদি ভুল করে এই নারীর চোখে আড়াল হয় তখন কি হবে? মনের আড়ালও কি হয়ে যাবে? তবে মাঝে মাঝে আফসোস হয় বড্ড। চিৎকার করে যদি মনের হাহাকার মিশিয়ে চিত্রাকে সে বলতে পারত, আমাকে আকাশের সাথে তুলনা করে ভুল করনি আগুন সুন্দরী, তবে আমি এক বিন্দুও উদার নই। বিশ্বাস করো, বিষাক্তের নীল আমার বিষময় প্রতিটি শিরা উপশিরায়। শুধু বিষাদের ছোঁয়া আমার ত্যাগ করার প্রতিটি নিঃশ্বাসে রন্ধে রন্ধে। এই শরীর, এই হৃদয়স্থলে তোমাকে ঠাঁই দিয়ে কেমন যেন তাই ঘিরে ফেলেছি তোমার প্রতিটি সময়ের ঘূর্ণিপাকে। তোমার চোখের ভালোবাসার তীব্র হৃদয়কারা চাহনি আজকাল চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে আমার অন্তরের অন্তঃস্থল। কি করে বোঝাই বলো? তোমার প্রিয়তম শরীরে যে রক্তের বিন্দুকণা থেকে তিক্ততায় প্রকট, যার প্রতিটি লোহিহানে তোমার ধ্বংস অনিবার্য। ফারাজ লিখতে জানে না, সেই তো আর কবি নয়, তবে মনে মনে বহুবার আওড়ায়, তুমি আমার কারণে কষ্ট পাবে ভাবলেও পরাণ পুড়ে, হৃদয়ে ভ্রমর নিত্যসুধায় জখম হয়। তবুও এক কথাই বলতে চাই, তুমি খারাপ আছো শুনে আমার ভালো থাকারা ভালো নেই। ফারাজের সম্মুখে জ্বলছে ছোট্ট একখানা টেবিল ল্যাম্প। হালকা কমলা আলোয় ঘরটা আরো নিঃসঙ্গ মনে হচ্ছে। চেয়ারে বসে পা ঝুলিয়ে রেখেছে সে, দুই হাতে চুল খামচে ধরেছে, মাথাটায় প্রচন্ড জ্বালাপোড়া হচ্ছে। হুট করে কেউ একজন কাঁধে হাত রাখতে নিজের মোলায়েম হাত দিয়ে মালিশ করতে শুরু করে। ফারাজ চুল থেকে নিজের হাত সরিয়ে পেছন থেকে হাত বাড়িয়ে থামিয়ে দেয় সেই হাত। হাতের মালিককে বসায় নিজের পুরুর উপরে। চিত্রাঙ্গনা নামের অর্থ কি বউ? জানি না, আমি বলি, বলুন। সুন্দর ও মনোরম নারী, যার দেহশোভা চিত্রের মতনই মনোমুগ্ধকর। নামের সঙ্গে তোমার পুরোপুরি মিল আছে। তোমাকে সৃষ্টি করা হয়েছে এই নামের শোভা বাড়িয়ে দেওয়ার জন্য। চিত্রা একটু হেসে বলল, তাই বুঝি?
ফারাজ হাসলো, হাতের ফোন বের করে তৎক্ষণাৎ স্ক্রিনে হাত চালিয়ে পুনরায় পকেটে ভরে রেখে বলল, বিবিজান, তুমি বড় হয়ে গিয়েছো। কি করে বুঝলেন? এই যে আগের মতন ফুটো না, খেলো না, গুনগুন করে গানও গাও না, এত জলদি বড় হতে আছে বুঝি? যত সময় নিয়ে বড় হবে তত সুন্দর করে দুনিয়া উপভোগ করতে পারবে। জীবনটা তো ছোট্ট, বলো। এত জলদি উপভোগ না করে বড় হলে চলবে? চিত্রা ফারাজের চুলে হাত বুলিয়ে অবাক চোখে তাকায়। কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ রুমের ভেতর অভ্র ঢোকে। সাধারণত ফারাজের স্টাডি রুমে কেউ প্রবেশ করে না, আজও অন্য কারোর প্রবেশ করার কথা ছিল না, তাই হুট করে রুমে ঢুকে পড়ল অভ্র। কিছু খেয়াল না করে বলে উঠল, মারিয়ার বেঁচে নেই ভাই। রাতে পিয়াস কল করেছিল ফারাজকে। নিশি আর তার মধ্যকার কোনো ঝামেলা নেই। এত জলদি দুজনে এক হয়ে যেতে পারবে কে জানতো। তবে এক হওয়ার পেছনে আরেকটা কারণ অবশ্যই ছিল, তা হলো পিয়াসের মানসিকতা, তার পরিবারের চিন্তা ভাবনা। এখন নিশি পরিবারও তাকে ক্ষমা করে দিয়েছে। আর রইল রবিন, তার পরিণতি কি হবে? নাকি এতদিনে হয়েও গিয়েছে, যদিও এত জলদি হওয়া উচিত হয়নি। নিশির হাতে তার শেষটা লেখা না থাকলে কেমন যেন হয়ে যায় না? তাকে তো দেখতেই হবে নিশি আজ কতটা খুশি। সে সত্যি সেদিন মিথ্যা নাটক করে খুলনা থেকে কিশোরগঞ্জ না আনা হলে তো কখনোই নিশি পিয়াসের মতন একজন সুপুরুষের জীবন সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করতে পারত না। নিয়তির প্রশংসা করতই না। আমরা মানুষ তো প্রায় ভুলতেই বসে গিয়েছি ওই খোদার কথা, যিনি যা কেড়ে নেয় তার থেকে উত্তম কিছু ফিরিয়ে দেয়। চিত্রা মাত্রই বাসায় ফিরেছে। মরিয়মের লাশ চেহারা দেখার সাহস হয়নি। পোড়া লাশ দেখার সাহস কি সবার থাকে? বুধবার মরিয়ম নরসিংদী তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিল, তবে মাঝপথে বাসে আগুন লেগে যায়। অনেকে সেই যাত্রায় বেঁচে গিয়েছিল, কেউ বা বাঁচতে পারেনি। এই তো সবেমাত্র ভয় কাটিয়ে নতুন করে ফুটতে শুরু করেছিল মরিয়ম নামক কলিটা। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তাই না? বাসায় এসে চিত্রা মুখে টু শব্দ পর্যন্ত করেনি। বাইরে থেকে এসেছে, তারপরও এই মেয়ে গোসল করবে না ফারাজ জানে, কিন্তু ফারাজ তো গোসল ছাড়া এক দণ্ড থাকতে পারে না। রুমে এসে চিত্রা ফারাজের বুকের সঙ্গে মিশে যায়। ফারাজ প্রশ্ন করে না, জড়িয়ে নেয় চিত্রাকে নিজের মধ্যখানে, চুলে হাত বুলিয়ে বলে, যাও টুনটুনি, গিয়ে গোসল করে আসো। ইচ্ছে নেই। ও রিয়েলি? যাও বলছি। আমাকে গোসল করিয়ে দিতে বাধ্য করো না। বললাম তো শরীর মন কারোরই গোসলের ইচ্ছে নেই। ফারাজ একটু মুচকি হাসি দেয়। কোনো কথা না বলে চিত্রাকে পাজা কোলা তুলে গোসলখানায় যায়। চিত্রার ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা টু শব্দ করে না। ঝর্ণার নিচে চিত্রাকে নামিয়ে দিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। মৃদু গরম পানি পড়ছে, সেই পানিতে নিভে যাওয়া আগুনের শেষ ছাইটুকুও ধুয়ে মুছে একাকার। গোসল শেষে ফারাজ চিত্রাকে জামা বদল করে দেয়, জোর করে ভাত খাইয়ে ওষুধটাও খাইয়ে দেয়। ফারাজ আর শোক পালন করতে ইচ্ছে করে না। 30 বছরের জীবনে যা শোক পালন করেনি তা এখন বিয়ের পর একটা একটা করে পালন করতে হচ্ছে। বউটাও না, দুনিয়ার সবার জন্য তার কিসের এত মায়া? সবার কথা ভাবে সে, কিন্তু এদিকে যে স্বামীটার অবস্থা নাজেহাল তা কি ভেবে দেখেছে? চিত্রা কোনো কথা না বলে ফারাজের পাশে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ উপাস হয়ে শুয়ে থেকে হুট করে ফারাজের বুকের উপর মাথা রাখতেই ফারাজের বুকের ভেতরে থক করে নড়ে উঠল। কষ্ট করে এতক্ষণ সে নিজেকে নিয়ন্ত্রণ করেছিল, খিচ মেরে বিছানার সঙ্গে লেপ্টে ছিল, কিন্তু এখন? ফারাজ একটা নিঃশ্বাস ফেলে চিত্রাকে বলে, ঘুমাচ্ছ না কেন? চিত্রা জবাব দেয় না। ফারাজ ভেতরে জ্বালাপোড়া এখনো কমছে না, বরং লাভার মতন বেগ পাচ্ছে। তার নিঃশ্বাস ভারী হচ্ছে। দীর্ঘদিন পর তার অহন রজনীর রাত জাগার বিরহ খানিকটা হালকা হয়েছে। বাঁশ খেলে তো এমনিও খেতে হবে আর অমনিও, তার চেয়ে ভালো রোম্যান্স করে একেবারে বাঁশ খাওয়া। সময় নষ্ট করলে তারই লস। মরিয়মের মৃত্যুতে তার খারাপ লাগার কথা ছিল কি? ছিল না মনে হয়। তাই বোধহয় কোনো অনুভূতি জন্মাচ্ছে না। আর ফারাজের কাছে ইমোশন হচ্ছে ছোটলোকি জিনিস। ফারাজ এলাহি এসবে পোষায় না। জল্লাদের তো ইমোশন থাকলে কারাগারের পাপীদের ফাঁসি দিবে কে? জল্লাদদের মায়া থাকতে হয় না। ফালতু জিনিস ওইসব। ঘুমিয়ে পড়ো।
চিত্রা এবারও জবাব না দিয়ে ফারাজের বুকে হাত রাখে। সেই হাত ধীরে ধীরে বুক ভরিয়ে নামতে শুরু করে। ফারাজের অবস্থা এবার সত্যি খারাপ। বউ তার পাশে শুয়ে তাকে ব্যাড টাচ করছে। ছোট লোক বয় ছোট লোকের সব কারবার। হাত গভীরে হারানোর আগেই ফারাজ খপ করে ধরে ফেলে চিত্রার হাতের কবজি। নিজেকে এ বেলায় নিয়ন্ত্রণ করা এত কঠিন কেন? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বোধ হয় এটাই। হুট করে চিত্রা ওপাশ ফিরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে গম্ভীর গলায় বলে, ঘুম ধরেছে, ঘুমালাম। মেয়ে কি বলে, ঘুম ধরেছে তার? আসো মেয়ে, তোমার ঘুমে থেরাপি দেই। মুহূর্তের ভেতরে ফারাজ চিত্রাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। দুই হাতে কবজি একসাথে জড়িয়ে নিজের এক হাত পেয়ে শক্ত করে চেপে ধরে, পূর্ণ আয়ত্তে নিয়ে ফেলে তাকে। এরপর চিত্রার বক্ষে পাঁজরে ওপর ঝুঁকে পড়ে ফারাজ হাসকি কণ্ঠে বলল, বিবিজান, তোমার হাত তো আমার 12টা বাজিয়ে দিয়েছে। তোমার হাতের কাজ শেষ। নাও ইটস মাই টার্ন। জোহান গটগট করে একের পর এক মদের বোতল খালি করে দিচ্ছে, কারণ আজ তো তার খুশির দিন। ওই শালীর মরিয়মটা নাকে দড়ি দিয়ে তাকে ঘুরিয়েছিল, এখন দুর্ঘটনায় মরেছে। ভালো হয়েছে না? একেবারে উচিত শিক্ষা। তবে জোহান একটু অবাক হয়েছে বটে, কারণ সেই রাতে মরিয়ম তাদের বাড়িতেই ছিল, কিন্তু সে কি করে টের পেল না? যদিও পাওয়ার কথা ছিল না। একে তো এত রাত করে সে বাড়ি ফিরেছিল, তার উপর সে সময় বাড়ির সবাই ঘুমিয়েছিল। তাই কি করে জানতো বাড়িতে কেউ এসেছে? আর সেই ব্যক্তি ওই মরিয়ম মেয়েটাই। তার উপর ওই মেয়ে যে এই বাড়িতেই ছিল তাও তো জানা হতো না, যদি না লাশ যাচাই করতে জোহান মরা বাড়িতে যেত। ভাগ্যিস সেইখানে সাবধানের সহিত যাওয়া হয়েছিল, তা না হলে না জানতে পারতো চিত্রার ক্লাসমেট ছিল ওই মেয়ে, আর না জানতে পারতো চিত্রা শোক পালন করতে সেইখানে হাজির হয়েছে। জোহান আরেকটা মদের বোতল খোলে, একবার নৌকায় বসে থাকা সোহানের দিকে তাকায়। ওই কাইল্লার মাথার পোকা খেয়েছে। মেয়ে মানুষের প্রেমে মানুষ এমনি ডুবে? চিত্রার জন্য আজকাল কাজকর্ম সব ছেড়ে বসেছে। ভাগ্য ভালো তার সঙ্গে এত ভালো মানুষ কাজ করে, তা না হলে সে যা শুরু করেছে দেখা যেত কবে ব্যবসার পেছনে আগরবাতি জ্বলছে। রজন ভাই কই গো? রোশন জোহানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে দিয়ে টেনে বলল, তোকে কি আজকাল পাওয়া যায়? সে তো এখন নতুন সরাইখানায় স্পেশাল কাস্টমার, ঘরের বউ রেখা বেশ্যার মহব্বতে দেওয়ানা। নদী ভাবির তো কপাল পুড়ছে। তাহলে কি করার? যদি বউয়ের থেকে বেশ্যারাই সুন্দর হয়? দেখা দৃষ্টি সুন্দর হইলেই কয়লারেও সোনার মনে হইব। ঘরের বউ ভালোবাসলে বাইরে ছিল কলার প্রতি এত আকর্ষণ জন্মাইত না। ঘরের বউ এত ভালোবাসা কি লাভ? কই, আপনার ভালোবাসা তো খাঁটি ছিল, তবুও বিশ্বাসঘাতকতার জুটলো কেন কপালে? এই যে আজ বহুদিন হলো জান্নাত তো আর ফিরল না। কেন ফিরল না? এই দেশে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পাপ আর পাপ। যে মরে তার জানাই হচ্ছে না কেন কোন দোষে তাকে নির্মম মৃত্যু দেওয়া হচ্ছে, আর যারা মরছে তারাও জানছে না কেন মারছে, কেবল জানে মারতেই হবে। সোহাগ ইদানিং নেশা করছে। প্রথমে চিত্রাকে হারালো, তারপর বাবাকে, এখন আবার স্ত্রীকে। জান্নাত ভালো পরিবারের মেয়ে, কিন্তু অতীত ভালো না। থাক কিছু অতীত, সোহাগের সঙ্গেই না হয় ছাই হোক। যেদিন কেউ সে ছাই দুই হাতে কুড়িয়ে নিবে, সেই দিন সবাই জানতে পারবে সোহাগ বিশ্বাসঘাতক নয়। সেই দিন রাতে সে বিশ্বাসঘাতকতা করেনি, উল্টো তাকে নির্মমভাবে বিধ্বস্ত করা হয়েছিল। টুকরো টুকরো করা হয়েছিল তার অন্তরের প্রতিটি খণ্ডকে। এই তো বাবার মৃত্যুর পর সোহাগ মনে মনে ঠিক করেছে জান্নাতের সঙ্গে শুরু থেকে সবটা শুরু করবে। মেয়েটাকে আর কতদিন এইভাবে প্রেমের অঙ্গারে পোড়াবে? অধিকার আছে তার ভালোবাসা পাওয়ার, অধিকার আছে অধিকার পাওয়ার। সবটা যখন মনে মনে গুছিয়ে নেয় সোহাগ, তখনই হঠাৎ দূর থেকে আগত এক ঝড় জান্নাতে দূরে কোথাও ঠেলে নিয়ে যায়। সব শেষ। মায়ের মুখের দিকে আজকাল তাকানো দায়। কেমন কঠোর মানুষটা মোমের মতন গলে গিয়েছে, নিভে গিয়েছে তার অহংকার, তার হিংসা বিদ্বেষ। সময়ই পারে মানুষকে বদলে দিতে। মারিয়া ভাবির দিকেও তাকানো যায় না। সংসারের একজন ভেঙে পড়লে আরেকজন কি ঠিক থাকতে পারে? পোয়াতি মানুষ, শরীর ঠিক যায় না। এই সময় মায়ের উপর যা বয়ে যায় তার প্রভাব গর্ভের সন্তানের উপরও পড়ে। মারিয়া ভাবি হাসে না, কথা বলে না, কেমন যেন একটা হয়ে গিয়েছে। আর মাহাদি ভাইকে নিয়ে বলার মতন কিছুই নেই। তাকে দেখলে রুক্ষ
জরাজীর্ণের মরুভূমি লাগে, যার মধ্যে কোমলতা নেই, আছে কেবল তিক্ততা। বাড়িতে তো থাকেই না ঠিক মতো, শুধু বউকে ভালো ভালো খাবার কিনে দিলেই কি সব হয়? এই সময় একটা মেয়ের স্বামীর থেকে একটু যত্ন চায়, একটু সময় চায়, কিন্তু ওইসবেই বড্ড অভাব মাহাদি। সে দিন দুনিয়া ভুলে খেয়েছে। ভাবি হয়তো খুব করে বলতে ইচ্ছে করে, কিন্তু বলি বলি করে কোনোদিন হয়তো বলাই হয়ে উঠবে না। সোহাগ খোলা সড়কের নিচে একা হাঁটতে হাঁটতে অন্ধকারে হারিয়ে যায়। পরনের সাদা কালো চেক শার্টটি অন্ধকারের অতলে হারিয়ে গিয়েছে। সোহাগ ধোঁয়া ছেড়ে বিষাদের জর্জরিত কণ্ঠে, গলা ছেড়ে মৃদু কণ্ঠে একটা আহত নিঃশ্বাস নিংড়ে দিল। তাতে বেরিয়ে এলো চিত্রা নামটি মুখ থেকে। সে আকাশের দিকে তাকিয়ে চোখের কোণে জমে থাকা জল হাতের উল্টো পিঠে দিয়ে মুছে ক্ষতবিক্ষত একটা হাসি আঁকলো ঠোঁটের কোণে। অতঃপর গলা ছাড়লো, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে। অনেকটা দিন কেটে গিয়েছে। আজ রাতে গাড়িতেই হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজার রওনা হবে আয়েশা আর অভ্র। যাওয়ার আগে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ক্রয় করতে হবে। হানিমুন বলে কথা, যদিও ফারাজকে রেখে হানিমুনে যাওয়ার কথাই কেমন কেমন লাগা শুরু করেছে। কিন্তু ফারাজ ভাইয়ের সঙ্গে তো আর হানিমুন করা যাবে না। অভ্র নিজের মাথায় নিজেই একটা চাপড় মারে। কি সব ছোটলোকি চিন্তা ভাবনা করছে সে! ফারাজ ভাইয়ের সঙ্গে হানিমুন! মুহূর্তেই অভ্রের গা ঝাঁকুনি দিয়ে উঠল। ফার্মেসির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওষুধের নাম মনে করতে লাগলো অভ্র। বজ্র আসার সময় ওষুধটা নিয়ে আসতে বলেছে, কিন্তু কি এক কঠিন নাম! একবার উচ্চারণ করার পরই ভুলে খেয়ে বসে আছে অভ্র। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দোকানের ছাউনি একপাশে দাঁড়িয়ে আছে আয়েশা, বসে বসে ধোঁয়া ওড়ানো কফি পান করছে। অভ্র ওষুধের নামটা মনে করার চেষ্টা করে কিছুক্ষণ, কিছুতেই মনে পড়ছে না। আয়েশা এগিয়ে এসে অভ্রকে তার কফিটা দিয়ে বলল, এটা মজা না, এটা তুমি খেয়ে শেষ কর। অভ্র ভালো ছেলের মতন কফিটা হাতে তুলে নেয়। বজ্রকে কল লাগিয়ে চুমুক দিতেই দোকানে এগিয়ে এসে একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে ভাই, বুঝতে পারছি আপনি যে নতুন বিয়া হইছে। ওষুধের নাম কইতে এত লজ্জা পাওয়ার কিছু নাই। প্রথম সবারই একটু এমন হয়। এক ঝটকায় অভ্র নাক মুখে কফি উঠে যায়। সে দোকানদারকে একটা ধমক দিয়ে বলে উঠল, আরে মিয়া, নাউজুবিল্লাহ মার খাওয়ার কথা বলেন কেন? শরীরে ব্যথার ওষুধ নিতে আসছিলাম, নামটা ভুলে গিয়েছি, দেখে মনে করার চেষ্টা করছিলাম। শালার বেটার কালা মাইন্ড, যা কিনবই না আপনার দোকান থেকে ওষুধ। ছাতা খুলে আয়েশার হাত ধরে সেই দোকান থেকে অভ্র রেগে মেগে বেরিয়ে পড়ে। লজ্জা শরমেও একটা লজ্জা শরম আছে, কিন্তু এইখানে তাও বিন্দুমাত্র ছোঁয়া নেই। দোকানদার বলে রয়, কি হয়ে গেল মুহূর্তের মাঝে বুঝে উঠতে পারলো না সে। এমন মফিজের মতন বৃষ্টির দিনে ফার্মেসির সামনে দাঁড়িয়ে থাকলে দোকানদার হিসেবে তো একটু সহানুভূতি কাজ করবেই। না হয় একটু মাইন্ড কালা হইয়া গেছিল, তাই বলে এত রাগ করে চলে যাবে? অভ্র আর আয়েশা গাড়ির সামনে আসতে অভ্র বলে উঠল, যাও ঘরণী, গাড়িতে উঠে বসো। সরকার ভাই, লোকটা কিসের ওষুধের কথা বলছিল? চলো না আমরাও কিনি। কষার ওষুধ। জিজ্ঞাসা করছিল আপনার বউয়ের মাথায় কি কষা আছে নাকি? থাকলে ওষুধ দিয়ে কিনে নিয়ে যান। তাহলে চলো, তোমার মাথার কষা ঠিক করার জন্য ওষুধটা কিনে আসি, নিজে খাও। আয়েশা রেগে মেগে গাড়িতে গিয়ে বসে। তা দেখে অবশ্য অভ্রর ভালোই লাগছে। এই ঘরণীকে রাগলে আতঙ্ক লাগে। অভ্র আয়েশার পাশে গিয়ে বসতে আয়েশা আরেকবার মুখ ভেঙচি কেটে বলে উঠল, শালা, গায়ের সাথে টিকটিকির মতো লাগবি না, গায়ে ফোসকা পড়ে। অভ্র হাসে, আয়েশাকে ধাক্কা মেরে গান ধরে। মুখেতে গালি, মিটিমিটি হেয়ালি, যত খুশি গালাগালি করো, লাগে ভালো। আমাকে সাথে নিয়ে চলো না, চুপটি করে কিছু বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। চিত্রা এবারও 4 সাবজেক্টে বড় বড় রসগোল্লা পেয়েছে। কলেজে ভর্তির পর এটা দ্বিতীয় ক্লাস টেস্ট গিয়েছে। প্রথমবারটাতে 2টাতে ফেল করেছিল, এবার সংখ্যা বেড়েছে। আসলে মেয়েটার জোড়া জিনিস খুব পছন্দ, তো তাই ফেল করলেও জোড়ায় জোড়ায় সাবজেক্টে ফেল করে। ফারাজ রেজাল্ট দেখে মাটি খুঁড়ে গর্ত করে ভেতরে লুকিয়ে যেতে ইচ্ছে করছে। বউ তার সবেতে একে, তবে লেখাপড়ার ক্ষেত্রে ডাব্বাওয়ালি।
ফারাজ কোমর থেকে বেল্ট খুলে হাতে পেঁচাতে পেঁচাতে চিত্রার দিকে তাকিয়ে বলে উঠল, রাতে কাছে আসতে চাইলে তো খালি বলো পড়া শেষ হয়নি, পড়া বাকি, তো এত পড়েও আমার ইজ্জতের চাটনি বানালে কেন? চিত্রা নিচে তাকিয়ে আছে। ফারাজ জানে এই মেয়ে আজ আর মুখ খুলবে না। মেয়ে মানুষের যে কি রোগ খোদা ভালো জানে। কি হয়েছে, কেন হয়েছে, কিছু তো বলবেই না, উল্টো নিজেই রাগ করে বসে থাকবে। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন কেঁদে কেঁদে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র ভাসিয়ে দেবে। বিজ্ঞান এখনো খুব পিছিয়ে। ভালো করে গবেষণা করলে দেখা যেত পৃথিবীর 7 ভাগ যে পানি সেগুলো কোনো সাধারণ পানি নয়, ওগুলো হচ্ছে মেয়ে মানুষের চোখের জল। মেয়ে মানুষ নিজেও জানে না এই চোখের জল আসছে কোথা থেকে। সে কাঁদছেই বা কেন? কিন্তু কথা ওই একটাই, কাঁদছে কেন জানা লাগবে না, রাগ করলো কেন জানা লাগবে না, কেবলই কাঁদতে হবে, রাগ করতে হবে, ঝগড়া করতে হবে। এমন বিচিত্র অদ্ভুত গুণাগুণ যার মধ্যে নেই সে তো নারী হয়। নারী নামের মহা মহিষী নারী। ফারাজ পুনরায় চিত্রার দিকে তাকায়, ঘাড় নাড়িয়ে মনে অজান্তেই বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, মন আমার বাজে বকছে। ওই সব গুণাগুণ যার মধ্যে নেই সে কি মহিষী হওয়ার যোগ্যতা রাখে? নারীদের একটু রাগ, একটু অভিমান না করলে পরিপূর্ণ লাগে না, কেমন জানি ব্যাটা ব্যাটা লাগে। ফারাজ চিত্রাকে টেনে নিজের কোলে বসায়, বেলটা হাত থেকে খুলে বিছানায় ছুঁড়ে ফেলে, জড়িয়ে ধরে শক্ত করে চিত্রার কোমর, নিজের থুতনিটা চিত্রার কাঁধের ওপর রেখে নরম গলায় শুধায়, একটু তো পড়ালেখা করো গো বিবিজান, তোমার এই নম্বর থেকে তো তোমার স্বামীর এইটার সাইজ বড়। বলে ফারাজ তার ঘরে পরা জুতার দিকে ইশারা করতে যাবে, তার আগেই চিত্রা চোখ বড় বড় করে। তৎক্ষণাৎ ফারাজের দিকে চাইতেই ফারাজ তার কপালে একটা মৃদু টোকা মেরে বলে, জুতা চিনো বউ? জুতা নাকি অস্ত্র হিসেবে জুতা তুললে তোমার ব্রেনের মেন পয়েন্টে মারলে চিনবে? বউয়ের লেখাপড়া গেছে চাঙ্গে, বউ ভাসে কালা মাইন্ডার ভাঙ্গে, ছোট লোক বউ, ছোট লোকই সব কারবার। ছ্যা। বলে ফারাজ চিত্রাকে তার পুরনো জুতা খুলে দেখতে বলল, সংখ্যা গুনতে তো পারো, এবার দেখো তোমার পরীক্ষার কত পেয়েছো আর আমার জুতার সাইজ কত, কারটা বেশি নিজেই চেক দাও। চিত্রা জুতার দিকে তাকায়, আসলেই তার নাম্বারের থেকে বেশি বড় ফারাজের জুতার সাইজ। তবুও সে মনে মনে মুচকি হাসে, চোখ দুটো তরমুজের বিচির মতন সরু করে দাঁত কেলিয়ে বলে, বাহ, মানতেই হবে, সাইজ তো বড়ই আছে আপনার জুতার। কক্সবাজারে আজকে শেষ দিন, তারপর বাড়ি ফিরতে হবে অভ্র আয়েশাকে। এই 1 সপ্তাহ ভালোই কেটেছে, যদিও ভালোবাসা থেকে ঝগড়াটা বেশি হয়েছে, কিন্তু তাতেই কেমন যেন ভালোবাসার গন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় হোটেল থেকে বের হওয়ার সেই চুলোচুলি হয় অভ্র আর আয়েশার মধ্যে, কিন্তু বউয়ের সঙ্গে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। তবুও এই রাতের বেলা, মেয়ে মানুষ বলে কথা, পরে যদি রাতে হানিমুন এনজয় না দিয়ে খাট থেকে লাথি মেরে নিচে ফেলে দেয় তাকে, এখনই তার হাড় ভেঙে যাবে না? শত হলেও কুদ্দুসের জন্ম দেওয়া এখনো বাকি। কি করে আয়েশাকে নিজের কাছে আনা যায় ভাবতে ভাবতে আয়েশার স্যান্ডেলের ফিতায় ব্লেড দিয়ে অনেকটাই কেটে ফেলে অভ্র। নিশ্চয়ই নিচে বালুর মধ্যে যখন হাঁটতে যাবে তখন এই স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাবে, তখন তো আর মেয়েটা বালুতে হাঁটতে পারবে না। উপায় না পেয়ে স্বামীর নিকট সাহায্যের জন্য আসতেই অভ্র সুযোগে কাজে লাগিয়ে আয়েশাকে পাজাখোলা করে তুলে নিবে। তারপর টুকটুক করে হেঁটে একেবারে রুমে এনে দরজা লাগিয়ে বউয়ের সঙ্গে জম্পেশ হানিমুন করবে। যেই ভাবনা সেই কাজ। নিচে নামতে না নামতে আয়েশার মুখ ভেঙচি কেটে উল্টো দিকে হাঁটা শুরু করে। অভ্র তার পেছন পেছন যেতে নিবে, তার আগে সুইমিং কস্টিউম পরা একটা যুবতী মেয়ে তার কাঁধে এসে হাত রেখে বলে, আর ইউ সিঙ্গেল? অভ্র সেই মেয়েকে দেখে চমকে ওঠে। এই রাতের বেলায় এই দামড়ি মেয়ে এসব কি পড়েছে? আহারে, মেয়েটার কি অভাব! একটু টাকা বেশি থাকলে জামার সাইজটা আর একটু বড় হতো। দেশে এর জন্য গরিবী ভাতার ব্যবস্থা করা হয়নি কেন এখন? মেয়েটি আবারও চুল নাড়িয়ে বলে উঠল, হে বয়, বলো না তুমি কি সিঙ্গেল? চলো একসঙ্গে সাঁতার কাটি। না আপা, আমি বিবাহিত। চোখ পেছন থেকে সামনে এনে, ওই দেখেন আমার সাঁতার কাটার পার্টনার কোমর দুলিয়ে দুলিয়ে চলে যাচ্ছে, আমিও গেলাম। উপস, নিউলি ম্যারিড কাপল। ধ্যাত, কিছুদিন আগে এলে হয়তো চান্স পাওয়া যেত। কিছুদিন কেন, তুমি আমার জন্মের দিন আসলেও তোমার মতন
দামড়ির প্রতি আমার ইন্টারেস্ট জন্মাতো না। এসব তো মুখের কথা, কত জীবন সঙ্গী দেখলাম জীবনে, বউ রেখে আমাদের হুড়পুড়িদের পেছন ছুটে মিস করলা চান্দু। এত ভালোবাসা দেখাচ্ছ না, কদিন পর দেখবে তুমি বউ ছেড়ে অন্যের পেছন ছুটবে। অভ্র আশেপাশে কিছু একটা খোঁজার চেষ্টা করে, মেয়েটা তা দেখে জিজ্ঞাসা করে, কি খুঁজছো? আপা হুড়পুড়ি খুঁজতেছিলাম। কই পাইতাছি না তো। ওই তো পাইছি। আগে বলবেন না আমার বারুদের মতন বউটার কথা বলছিলেন। মেয়েটার গা জ্বলে ওঠে, কিছু বলতে যাবে তার আগে অভ্র মেয়েটার দিকে তাকিয়ে হেসে বলল, আর চিন্তা নেই আপা, আমি জীবন সঙ্গী হিসেবে তেলাপোকার মতন জুতা মারলে উড়ে এসে বউয়ের কাছেই যাব। বলতে না বলতে আয়েশা রেগে তার পায়ের স্যান্ডেল অভ্রের দিকে ছুঁড়ে মারে। অভ্র না তাকিয়ে ধরে ফেলে সেই স্যান্ডেল। মানুষ দেখলে হয়তো মনে মনে বলবে, ছেলেটা বউয়ের হাতে জুতার বাড়ি খেতে খেতে এখন গুড চেকার হয়ে গিয়েছে। এই বেটা, তুই এদিকে আসবি, 20 টাকা তো দিয়ে যা, আনারকলি ফল মাখা খামু। অভ্র ভেতর ভেতর একটা নিঃশ্বাস ছেড়ে বলে, শালি তুমি 20 চাইতে পারো না? কিরে? অভ্র নিজেকে নিয়ন্ত্রণ করে আয়েশার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, আসছি ঘরণী। যাওয়ার আগে আরেকবার সেই মেয়েটির দিকে অভ্র তাকিয়ে বলে, দেখলে তো, জুতার বাড়ি খেয়েও বউকে ছাড়ছি না। একেবারে বাংলা স্বাদে মদের মতন পিওর, আমার হৃদয়ে মোচড়ানো পিরিতি। মেয়েটা অবাক। আপাতত সে পাথর হয়ে গিয়েছে। এমন ছেলে আজকাল পাওয়া যায়? ওই মেয়ের ভাগ্য আছে বলতে হবে। অভ্র জুতা হাতে নিয়ে আয়েশার কাছে এসে বলে, ওমা, ছেঁড়া জুতা। ঘরণী, তোমার পায়ে কাদা লেগে যাবে তো। ইসরে, জলদি আসো, তোমারে কোলে তুলে নেই। লাগবে না, আমার খালি পায়ে হাঁটার অভ্যাস আছে। তুই আগে বল, ওই মহিলার সঙ্গে কোন রসের আলাপ করতেছিলি? কই, আমাকে কি কানা ভাবিস তুই? আস্তাগফিরুল্লাহ, কি বলছো? নাটক মাত করো প্রিয়, তুমি যে একটা ভণ্ড তা আমি জানি। আয়েশা রেগে আরো কিছু বলতে যাবে, তার আগে সন্ধ্যার স্নিগ্ধ সৈকতের একরাশ মুগ্ধতাকে ডেঙ্গিয়ে অভ্রের অধর থামিয়ে দেয় আয়েশার বুলি। আশেপাশের দৃষ্টির দিকে তার নজর নেই। আয়েশা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতেই অভ্র তাকে আরো শক্ত করে চেপে ধরে। এত শক্তি পুরুষের গায়ে? হুট করে আয়েশা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে একবার আশেপাশে তাকায়, তারপর চেঁচিয়ে বলে ওঠে, কি করছো? নির্লজ্জার মতন তোমায় ভালোবাসছি, আরো বাসতে চাই বলে এক ঝটকায় আয়েশাকে নিজে বাহু ধরে তুলে নেয়। হুট করে লোকটার চোখে মুখে ভঙ্গিমা কেমন যেন বদলে গিয়েছে। এই লোকের হুট করে কি হলো? আয়েশা একটা ঢোক গিলে মিহি কণ্ঠে বলে, না, নামাও বলছি, লোক দেখছে। কে শুনে কার কথা? অভ্র সেই দিকে আপাতত লক্ষ্য নেই। তার লক্ষ্য অনেক আগেই গভীরতায় ডুবে দিয়েছে। এখন কেবল গন্তব্য একটা জায়গায় থমকে আছে। সেই নিষেধ শোনার নয়, বরং বেহায়ার মতন বেপরোয়া প্রেমে নিজেকে বিসর্জন করার সময়। বাড়িতে আজ চিত্রা আর ফারাজ ছাড়া কেউ নেই। সারা বাড়ির মানুষ আজকে পালোয়ান বাড়িতে গিয়েছে। সবার দাওয়াত ছিল। ফারাজ আর চিত্রাও ছিল, কিন্তু ফারাজ নিজেও যায়নি, চিত্রাকেও ওই কাইল্লা পাঠার সামনে যাওয়ার অনুমতি দেওয়া বিলাসিতা। চিত্রার চকলেট লাভা কেক খেতে মন চাইছিল সকাল থেকে। ফারাজ তা শোনা মাত্রই এক মুহূর্ত দেরি করেনি, সোজা কিচেনে গিয়ে কেক বানিয়ে আনে। চিত্রাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি ফারাজ। বউ তার রান্নাঘরে গিয়ে ঘেমে যাবে, গরমে কি অবস্থা হবে। চিত্রা রান্নাঘরে দরজার সামনে অনেকক্ষণ ধরে উকি ঝুঁকি মারছে। খাওয়ার লোক তো আছেই, সঙ্গে আছে দুষ্টু সব চিন্তা ভাবনা। কেকের এত মারাত্মক গন্ধ। কেক তৈরি হয়ে গেলে কিচেন থেকে ঘেমে একেবারে হয়ে বাইরে আসে ফারাজ, কিন্তু তবুও এই লোককে এত সুন্দর লাগছে। পরনে সাদা শার্ট শরীরের সঙ্গে আছে, সুঠাম দেহ স্পষ্ট। কি দারুণ তার প্রতিটি শৈলী। আপনাকে মারাত্মক লাগছে কিন্তু। বলতে হবে, এলাহি আপনি কিন্তু কড়া অ্যাপিস। স্বামীকে টিস করছো? আমি টিস শুরু করলে কিন্তু পালিয়েও শেষ রক্ষা হবে না। বাড়িতে কেউ নেই, মাথায় আছে তো? আজ বাঁচা মুশকিল। আজ আর বাঁচতে চাই না, আপনার হাতে মরতে চাই। ফারাজ কেকের এক টুকরো চিত্রার মুখে তুলে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। চিত্রা নীল রঙের শাড়ি ভেদ করে ফারাজের হাত চলে যায় অজানা কোথাও। তবে ফারাজ চিত্রাকে ছেড়ে দেয়। চিত্রা আবারও জাপটে ধরে ফারাজের শার্টের কলার। ছাড়বেন না প্লিজ। আরে বেটি ছাড়, স্বামীর সর্বনাশ করার জন্য দেখি উঠে পড়ে লেগেছিস। এইসব অসভ্যতা কই থেকে শিখছিস বউ? আমার অতি প্রিয় গুরু ফারাজেন্দ্র এলাইচি পধ্যায় থেকে। আরেকটা বাজে বকলে কেক দিব না। আরে না, সরি।
হয়েছে, সাইড দাও, না হলে আজ পুরো দমে সর্বনাশ হবে আমার। খানিকটা সর্বনাশ হওয়া তো দোষের কিছু নয়। আমি আগে গোসল করে আসি, তারপর কার হাতে কার কি হয় দেখছি। গোসল না করলে এক মুহূর্ত টিকতে পারবো না। ফারাজ, কোথাও যাবেন না প্লিজ। ফারাজ চিত্রার কপালে হাত ছুঁয়ে তাপমাত্রা পরীক্ষা করে দেখে, কই জ্বর তো আসেনি, নাকি জিনের আম্মা ধরলো বউকে, একমাত্র আপন বউ, এর আবার কিছু হয়ে গেলে তো মুশকিল। এই বউ, শরীর খারাপ লাগছে? মস্করা করবেন না। সরি। সরি রাখেন আপনার পকেটে, আর আপনি আসুন আমার মনের গভীরে। বলতে ফারাজ হাত থেকে কেকের বাটিটা টেবিলের উপরে রেখে চিত্রা ফারাজকে ডিভানে নিয়ে যায়। কোনে একটা গান ছাড়ে সে, वो मिल जाए इस तरह तो लहरे जिस तरह, फिर होना जुदा हाय वादा रहा, तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहाँ मैं हूँ वहाँ, अब तो ये जीना तेरे बिन है सजा। চিত্রা ফারাজের হাতে হাত ছুঁয়ে দেয়। সত্যি যেন দুটো স্রোত এক হয়ে গিয়েছে। সে ফারাজের কণ্ঠনালী ছুঁয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, ইদানিং আপনি বড্ড লোভী করছেন ইলাহি, আপনি কিন্তু খুব লোভী। ফারাজ চিত্রাকে মুহূর্তে উল্টো দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে কানের কাছে হাসকি গলায় হিসিয়ে বলে, হ্যাঁ আমি লোভী। তোমার বুকের উষ্ণতা জড়ানো এখন শুধু আমার অভ্যাস নয়, বরং লোভে পরিণত হয়েছে। এই লোভ কোনো যুক্তি মানে না, শুধু কাছে টানে, বুকে জড়ায়, তীব্র কাঁপুনিতে অতল গভীরে ডুবিয়ে রাখে তোমার মধ্যখানে আমায়। ফারাজ কোলে তুলে চিত্রাকে ডিভানে শুইয়ে দেয়। চিত্রা ডিভানে শুয়ে ফারাজের শার্ট ধরে টান দিতেই ফারাজ তার উপরে ঝুঁকে আসে। ফারাজের চোখে একরাশ নেশা, এই নেশায় সে ভেতরে ভেতরে মরছে। ফারাজ চিত্রার ঘাড়ে ভালোবাসার গুলি দিতেই কেঁপে উঠল চিত্রার সর্বাঙ্গ, শরীরে একটা ঝাঁকুনি দিয়েই উঠল। পরক্ষণে প্রেম তৃষ্ণায় দ্বিগুণ হয়ে জ্বলে উঠল দুটো অতৃপ্ত মনে। অতৃপ্ত শরীর জুড়ে ফারাজের হাত চিত্রার মুখের ওপর থেকে এলোমেলো হয়ে পড়তে থাকা চুলগুলো সরিয়ে গাল ছুঁয়ে হাত নিচে নিয়ে ভাসিয়ে দিল। ধ্যাত, বড্ড গরম। এসির বাতাসেও কিছু হচ্ছে না। বেপরোয়া ফারাজ শার্টের পরোয়া করলো না, এলোপাতাড়ি টেনে হিঁচড়ে খুলে ফেললো গা থেকে শার্টটা। কোথায় ফেললো নিজেও জানে না, জানতেও চায় না। স্ত্রীর মধ্যে নিজেকে সে আত্মসমর্পণ করার আগেই দরজায় কলিং বেল এক লহমায় সবটা থমকে দিল। ফারাজের মেজাজটা সহ শব্দের মুহূর্তে চরম বিগড়ে গেল। বিরক্তির ফলে মুখ থেকে চ জাতীয় শব্দ বেরিয়ে এলো। সে উঠে বসলো, বলল, কোন তামাশায় এই সময় তামাশা করতে আসলো বাল। ফারাজ দরজা খোলার জন্য উঠে যাওয়ার জন্য প্রস্তুত হতেই চিত্রা তার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি থাকুন, আমি দেখছি। ফারাজ ঘড়ি দেখে, না না তো, এত জলদি তো তার 14 জেনারেশনের আসার কথা না। তাহলে কে এলো? চিত্রা শাড়ি ঠিক করে ঘোমটা দিয়ে দরজা খুলে দিতেই একটা মেয়েকে দেখতে পায়। কোনো অপ্সরার থেকে কম নয় এই মেয়ে, ঠিক যেন বিদেশি মেম সাহেব। মেয়েটি চিত্রাকে একবার উপর থেকে নিচ অব্দি পরখ করে। চিত্রা ভ্রু কুঁচকিয়ে শোধায়, কে আপনি? মেয়েটা ভাঙা ভাঙা গলায় বাংলা বলে, রোজালিয়া সাউন্ডলেট। ভালোবেসে সবাই আমাকে রোজ বলে ডাকে। ফারাজ ডিভানে পায়ের ওপর পা তুলে জিজ্ঞাসা করে, বেবিজান, কোন ফকিন্নি রোম্যান্সের টাইমে ভিক্ষা চাইতে এসেছে? চিনি না আমি, একটা মেম সাহেব এসেছে। আপনি আসুন তো এদিকে। মেম সাহেব নাকি বাল সাহেব? কোন গবরপুরি ধবল রুগী আসছে আমার পিড়িতে চল্লিশা বড়াতে? বলতে বলে একরাশ বিরক্তি ভাব নিয়ে ফারাজ দরজার সামনে দাঁড়াতেই মুহূর্তে তার চারিদিক থমকে যায়। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, রোজ।